মোট ২২ ঘন্টার জার্নি শেষে ঝাঁ ঝাঁ শব্দ তুলে প্লেন ল্যান্ড করলো নিউ ইয়র্কের মাটিতে। বিমানবালাদের সহচার্যে একে একে বেরিয়ে এলো যাত্রীরা। তাদের সাথে নামলো পিয়ালিও। প্লেন থেকে মাথাটা বার করে বাইরে তাকালো। সামনের দৃশ্য দেখে আনন্দে আত্মহারা অবস্থা। নিজেকে কোনো বিশাল মাপের একজন মনে হলো, যে কোনো মডেল বা অভিনেত্রী। চোখের সানগ্লাসটা মাথায় তুলে সদ্য স্মুথনিং করা চুলগুলোকে আরেকটু ভালো করে ছড়িয়ে দিল পিঠে। হাতের ফোনে বিরাজকে কোলেতে তুলল। সময়টা রাত্রির 11টা হবে। গোটা এয়ারপোর্ট হলদেটে আলোয় চকচক করছে। রানওয়েতে সারি বেঁধে দাঁড়িয়ে আছে বিমানগুলো। পিয়ালি প্লেন থেকে নেমেই দুহাতে দুদিকে ছড়িয়ে লম্বা একটা শ্বাস টেনে নিল। আনন্দে আত্মহারা হয়ে ঠোঁট ছাড়িয়ে হাসলো। নিজেকে নিজেই বলে উঠল, ওয়েলকাম টু ইয়োর ড্রিম সিটি পিয়ালি। এয়ারপোর্ট থেকে লাগেজগুলো নিয়ে বেরিয়ে আসতে প্রায় ঘন্টা খানেক সময় লেগে গেল। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখতে পেল বিরাজকে ভিড়ের মধ্যে। ওকে দেখেও চুপ করে দাঁড়িয়ে আছে। পিয়ালি বিরাজকে দেখে একগাল হেসে হাত নেড়ে হাত জানালো। বিরাজ দেখল, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। কিছুক্ষণ আগে নিজের মনের সাথে যুদ্ধ করে এয়ারপোর্টে এসেছে ও। আসার ইচ্ছে একটু ছিল না। সেদিনের সেই গলায় দড়ির ঘটনাটা ঘটার পর থেকেই পিয়ালিকে দেখলে গা পিত্তি চলে যাচ্ছে বিরাজের। তবু যত রাগ থাক, এভাবে বিদেশ বিভুঁইয়ে দায়িত্ব জ্ঞানহীনদের মতো তো আর একটা ছেড়ে দিতে পারে না পিয়ালিকে। এদিকে বারবার হাত নেড়েও ফিরতি কোনো জবাব পেল না বিরাজের। পিয়ালি তা দেখে দাঁত বের করে হাসলো। লাগেজগুলো বিরাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, ভালো আছো? বিরাজ মনে মনে বলল, এতদিন ছিলাম, কাল থেকে থাকবো কিনা জানি না। কিন্তু মুখে বলল, আছি। তুমি? পিয়ালি আবারও ঠোঁট ছড়িয়ে হাসলো। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, খুব ভালো, তাড়াতাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। বিরাজ পিয়ালিকে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। তারপর রোড সাইড ফুড স্টলে গেল খাবার কিনতে। পাশ্চাত্য দেশগুলোতে বিখ্যাত স্ট্রিট ফুড হলো বার্গার উইথ চিকেন সসেস আর বিভিন্ন স্বাদের কফি। বিরাজ তারই একটা সেট কিনে দিল পিয়ালির হাতে। পিয়ালি সেলফি তুলতে ব্যস্ত ছিল যখন বিরাজ এসব কিনছিল। হাতের প্যাকেট খুলে কফি আর বার্গার দেখে নাক সিটকে উঠল। ছি, আমি এসব খাবো না, তুমি এগুলো ফেরত দিয়ে আসো। এখানে ছিয়ের কি হলো? চিকেন, বার্গার আর কফি কলকাতায় থাকতে তো প্রায়ই খেতে। ওটা কলকাতা ছিল, এখন আমি নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে এসেও কি আমাকে স্ট্রিট ফুড খেতে হবে নাকি? এখানকার ফেমাস কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো তো, আমি সেখানে খাবো। রাত 12টার বেশি বাজে। এই মুহূর্তে স্ট্রিট ফুড ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। খেতে হলে এগুলো খাও, না হলে থাক, আমি খেয়ে নিচ্ছি। পিয়ালি উপায় না পেয়ে চুপ করে প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কথা বাড়ালো না। এমনিতে রেগে বিগত মাস ধরে ঠিক মতো কথা বলে না। বিরাজের রাগ দেখে মনে মনে বলল, থাক, আজ আর যাওয়ার দরকার নেই, এমনিতেই রেগে আছে, বেশি চাপাচাপি করলে আরো বেশি রেগে যাবে। এখন থেকে তো এখানেই থাকছি, অন্য একদিন যাওয়া যাবে না হয়। কিচিরমিচির পাখির কলতানে মুখরিত সকাল। কিচেন থেকে ট্রের উপর চায়ের কাপ সাজিয়ে ডাইনিং টেবিলে রাখলো শশী। পিরিচি করে এক কাপ চা আগিয়ে দিল শ্বশুরের দিকে। কাল রাতে গ্রামের বাড়ি থেকে হঠাৎ আগমন হয়েছে তার। এই মুহূর্তে সোফায় বসে বেপারে নজর বোলাচ্ছে, নাকের ডগায় চশমা তুলে। প্রতাপ বাড়িতে নেই। শশীর হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে খেয়াল করলেন তার অমাবস্যা রাতের ঘুটঘুটে আধারের ন্যায় কালো বদন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, বৌমা, তোমাদের মধ্যে সবকিছু ঠিক আছে তো? শশী শ্বশুরের ব্যবহারে মনে মনে আপ্লুত হয়। বাবা তুল্য শ্বশুর মশাইকে দেখে বাবার কথা মনে পড়ে যায়। তিনিও তো ঠিক এভাবেই চিন্তিত হতেন। মাথায় হাত বুলিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেন। তার মুখখানা কালো দেখলে চোখ দুটো ভরে ওঠে জলে, যা চোখ এড়ায় না ধূর্ত চেরাগ দত্তের। সবকিছু জানা সত্ত্বেও ভাবখানা এমন দেখান যেন কিছুই জানেন না তিনি। শশীর আধারে ঢাকা মুখ জলে ছলছলে, চোখ জোড়া দেখে বলে উঠলেন, এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? প্রতাপ কি কিছু তোমাকে বলেছে? শশীর অশ্রুসীমা ছাড়ায়। আখি প্রান্ত ছাড়িয়ে টপ টপ করে গড়াতে থাকে রক্তিম গণ্ডদেশ বেয়ে। চতুর চেরাগ দত্ত ব্যতিব্যস্ত হবার নাটক করে শশীকে ধরে পাশে বসান। মাথায় হাত বুলিয়ে আদর ঢালা কণ্ঠে বললেন,
কি হয়েছে বৌমা? আমাকে তুমি খুলে বলো। শশী ফুপিয়ে ওঠে। চিরাগ দত্ত মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, আমাকে যদি সমস্যাটা না জানাও তাহলে সমাধান কি করে করব মা? আমাকে তুমি নিজের বাবা মনে করো তো? শশী মাথা দোলায়। চিরাগ দত্ত তা দেখে বললেন, তাহলে মনের মধ্যে যা কষ্ট সব খুলে বলো মা। শশী এতদিন বাদে নিজের মনের কষ্ট জানাবার মতো একটা জায়গা পেয়ে শ্বশুরের কাছে বিগত দিনের চাপা ব্যথা উগরে দেয়। চিরাগ দত্ত একজন দায়িত্ববান বাবার মতো সবটা শোনেন। শুনে বিজ্ঞের মতো বললেন, তোমার সত্যিই বড্ড ভুল হয়েছে মা। এখন আর কী বা করার আছে? তাকে তো ফেরত আনা সম্ভব নয়। যেহেতু বিয়ে হয়ে গেছে, সেই বা নিজের স্বামী সংসার ছেড়ে আসতে চাইবে কেন? তবে এক কাজ করতে পারো, যাতে বুঝছো, মৌ যাতে তোমাকে ক্ষমা করে দেয় আর প্রতাপের রাগও কমে। শ্বশুরমশাইয়ের কথা শুনে শশী যেন ধরে প্রাণ ফিরে পায়। আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে উপায় শোনার জন্য। চিরাগ দত্ত বলতে থাকেন, যেহেতু ওরা এখন কলকাতাতে আছে, তোমার উচিত মেয়ে জামাইয়ের খোঁজ খবর রাখা। মেয়েরা যতই মা বাবার উপর রাগ করুক না কেন, যতই বাপের বাড়িতে স্বামীকে সম্মান যত্ন আত্তি করতে দেখে, তখন তার রাগ কমে যায়। সকালে মিষ্টি প্রহরী ঘুমন্ত শ্রাবণীর ঘুম ভাঙল অভির উদম রোমশ বুকে। চোখ মেলে তাকাতেই নজরে এলো অভির ঘুমন্ত নিষ্পাপ আনন। গায়ের চাদরটা আরও একটু জড়িয়ে মিষ্টি হাসল সে। আজকাল প্রায় রোজই মিষ্টি মধুর প্রহর কাটায় দুজনে। মন প্রাণ ঢেলে শ্রাবণী উপভোগ করে তার শ্যাম সুন্দর প্রেমিক পুরুষের পাগলামিগুলো। মানুষটার তনু মন জুড়ে এত এত ভালোবাসা লুকিয়েছিল আগে বোঝেনি সে যে এক আত্মায় মিলিত হলো দুজনে। তারপরই তো এক অন্য অভিকে আবিষ্কার করলো শ্রাবণী এক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবলো কত কি। মুচকি হেসে আদরের স্পর্শে আঙ্গুল ছোঁয়ালে অভির কপালে লেপটানো চুলে। আস্তে ধীরে তর্জনী ঠেকিয়ে রেখা টানলো অভির খাড়া নাকে। সুরসুরি অনুভূত হতেই অভি নড়ে চড়ে উঠল। দুষ্টুমি করতে গিয়ে পাছে ধরা পড়ে, সেই ভয়ে আঙ্গুল সরিয়ে নিল। অভি নড়ে চড়ে আবারও ঘুমে তলিয়ে যেতেই শ্রাবণী আলতো স্পর্শে মিষ্টি চুমু আঁকল অভির দাড়ি ভরা গালে, পুরু ঠোঁটে, ধীরে ধীরে গলায়, বুকে। তারপর আস্তে আস্তে বিছানা থেকে নেমে আসতে যাবে, ঠিক তখনই হ্যাচকা টানে গিয়ে পড়ল অভির বুকে। বন্দি হলো দুবাহুর শক্ত বাঁধনে। কানে ভেসে এলো অভির ঘুম জড়ানো কণ্ঠে বলা কথাগুলো। আমার ঘুমের সর্বনাশ করে এখন কোথায় পালাচ্ছেন মিসেস? শ্রাবণী ধরা পড়ে মুখটা কাচুমাচু করে মুখ গুজে পড়ে রইল চুপ করে। অভি আবারও বলল, কি হলো বলুন? বলি অভি এক হাত দিয়ে শ্রাবণীকে সুরসুরি দিতে শুরু করলো। অভির দুষ্টুমিতে খিলখিল করে হেসে উঠল শ্রাবণী। হাসির তালে পায়ের নুপুরগুলো ঝুনঝুন করে বেজে উঠল। চকচকে নিউ ইয়র্ক সিটি, চতুর্দিকে গগনচুম্বী ইমারত আর আধুনিক সৌন্দর্যায়ন। যেদিকে চোখ যায় সেদিকে যেন ধাঁধা লাগে। রাতের জেট ল্যাগে ক্লান্ত পিয়ালি ঘুমে আচ্ছন্ন নরম বিছানায়। বিরাজ অভ্যাসবশত খুব সকালে ঘুম থেকে উঠে জগিং করতে গিয়েছিল ইলির সাথে। এলিনা জর্ডন রাশিয়ান তরুণী, কাজের সূত্রে এখানে আসা। বিরাজের সাথে একই কোম্পানিতে জব করে, আবার একই আবাসনে থাকে। ইলি থাকে 16th ফ্লোরে আর বিরাজ 15 ফ্লোরে। পার্কে দৌড়ে দুজনেই ক্লান্ত। হাঁটুর ওপর শরীর ভর ছেড়ে হাঁপাতে হাঁপাতে ইলি বলল, Raj, I invite you for tomorrow. Why? Tomorrow is my birthday. I'm gonna be 28 from that day. So, আমার সবথেকে স্পেশাল বন্ধু হিসেবে তোমাকে ইনভাইট করলাম। Only me? নো, অলিভিয়া আর রবার্টও থাকবে। আমরা কাল অফিসে এসে বারে যাব, কেমন? Okay, let's go. Otherwise, we will be late. ইলি মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাঁটা শুরু করলো বিরাজের সাথে। প্রায় 10 মিনিটের মাথায় এসে পৌঁছলো নিজের অ্যাপার্টমেন্টে।
লিফটে ওঠার মিনিট খানেকের মাথায় পৌঁছালো নিজের ফ্ল্যাটের সামনে। হাত ঘড়িতে সময় দেখে কলিং বেলটা বাজালো। ওপাশ থেকে কারো সারা শব্দ পেল না। দেরি না করে পাসওয়ার্ড প্রেস করে লক খুলে ভেতরে প্রবেশ করলো। ডাইনিং ছেড়ে রুমে ঢুকে দেখলো পিয়ালি আগের মতো ঘুমে আচ্ছন্ন। মনে পড়ল মাসখানেক আগে মিনির বলা কথাগুলো। বেলা 11টায় তার অসুস্থ মা ঘুম ভাঙাতে গিয়ে কি পরিমাণ অপমানিত হয়েছিল পিয়ালির কাছে। আগে থেকে রেগেছিল বিরাজ, তাতে করে এই মুহূর্তে পিয়ালিকে ঘুমিয়ে থাকতে দেখে রাগের মাত্রা ছাড়ালো। সেদিনের করা ব্ল্যাকমেলও তার ভালো মতো মনে আছে। মায়ের অসুস্থতার কারণটাও ভুলে যায়নি। রাগে থরথর করে কাঁপতে লাগলো বিরাজ। ঠোঁট ছড়িয়ে বাঁকা ক্রুর হাসল। মনে মনে বলল, খুব শখ না নিউ ইয়র্কে এসে বিদেশের হাওয়া খাওয়াচ্ছি। দাঁড়াও, এবার তুমি বিরাজের আসল চেহারা দেখবে। বিশ্ব সুন্দরী পিয়ালি, তোমার এমন অবস্থা করব না, নিউ ইয়র্ক আসার জন্য যেমন পাগল হয়ে গিয়েছিলে, ঠিক তেমনি ফিরে যাবার জন্য পাগল হয়ে যাবে। ভাবনা শেষে দু একবার ডাকলো, কিন্তু পিয়ালির কোনো সাড়া শব্দ পেল না। এবার হাত ধরে জোরে জোরে নাড়া দিতেই পিয়ালি সামান্য চোখ খুলে তাকালো। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, উফ, ডাকছো কেন? দেখছো না ঘুমাচ্ছি? অনেক ঘুমিয়েছো, আর ঘুমাতে হবে না। ওঠো, ব্রেকফাস্ট রেডি করো, আমার অফিস যেতে হবে। পিয়ালির চোখে যা ঘুম ঘুম ভাব ছিল তা মোটামুটি গায়েব বিরাজের বাক্যবাণে। শোয়া থেকে উঠে বলল, হোয়াট? কি বললে তুমি? আমি বানাবো ব্রেকফাস্ট? পাগল হয়ে গেলে নাকি? আমি জীবনেও গ্যাস জ্বালিনি, রান্না তো দূরের কথা। আমি পাগল হয়ে যাইনি, বরং ফিট আর ফাইন আছি। তুমি গ্যাস জ্বালতে পারো নাকি পারো না, রান্না পারো নাকি পারো না, অত কিছু জানার আমার প্রয়োজন নেই। অফিস যাব, 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট রেডি চাই। নাও হারি আপ। আমি পারবো না। তাছাড়া তোমার মেট কোথায়? এটা নিউ ইয়র্ক, তোমার গ্রামের বাড়ি বা কলকাতা নয় যে 2-4 হাজার টাকা দিলেই কাজের লোক পাওয়া যাবে। এখানে সবাই নিজের কাজ নিজেই করে খায়, বুঝতে পেরেছ? রান্না থেকে শুরু করে টয়লেট পরিষ্কার, এখানে সমস্ত কিছু সবাই যার যার নিজ হাতে নিজের কাজ করে। তার মানে তুমি বলতে চাইছো এইসবে আমার করতে হবে? হ্যাঁ। আমি পারবো না। আমি কি নিউ ইয়র্ক তোমার মেড হতে এসেছি নাকি? পারবে না মানে? পারতেই হবে। মেস থেকে এসেছো কে বলল? পারবে না মানে পারতেই হবে। মেড হতে এসেছো কে বলল? তুমি আমার বউ না? আর এসব বউয়ের দায়িত্ব। আমি এতদিন বুঝিনি বউকে নিজের কাছে না রাখলে তাকে ঠকানো হয়। সো যখনই বুঝেছি তখনই আমার কাছে নিয়ে এসেছি। এবার যদি বেশি দেরি করো তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না বলে আমি বলে দিলাম। বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো বিরাজ। আর হতভম্ব দৃষ্টিতে পিয়ালি চেয়ে রইল ওয়াশরুমের দরজার দিকে। ফোনে ক্রিং ক্রিং শব্দে মেজাজ চটে গেল পৌশালীর। ঘুম ঘুম কণ্ঠে তেতে উঠে বলল, হ্যালো, কে? আমি। পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই নড়ে চড়ে উঠল পৌশালী। কান থেকে সরিয়ে ফোন সামনে এনে দেখল স্ক্রিনে সজল নামটা ভাসছে। পাত্তা না দিয়ে বলল, ও তুমি? বলো। আজকাল বেশিরভাগ সময়ই তোমার ফোন ব্যস্ত দেখা যায়, মাঝরাতেও বিজি। কি ব্যাপার বলো তো? সজলের কথায় বেশ অস্বস্তিতে পড়ে গেল পৌশালী। হুট করে কি বাহানা দেবে মাথায় আসলো না। একে কাঁচা ঘুম ভাঙার কারণে মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, তার উপর সজলের বাক্যবাণী রীতিমতো যাতা অবস্থা পৌশালীর। আমতা আমতা করেই বলল, আমার ফোন বিজি ছিল? কই, আমি তো জানি না। তুমি ফোন করেছিলে বুঝি? মনে হয় ফ্লাইট মোড অন করা হয়েছিল। সরি গো, বুঝিনি। এত সুন্দর গোছানো মিথ্যে কথায় সজলের মন গলে ঝোল হয়ে যায়। রাগ ঝাল উবে গিয়ে প্রেমের মিঠে রোদের আলোয় আলোকিত হয়ে ওঠে মন প্রাণ। মিষ্টি কণ্ঠে বলে, শোনা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পৌশালী উচ্ছ্বসিত হয়। মনে মনে ভাবে আবার হয়তো হীরের আংটির মতো কোনো গহনা দেবে বোধ হয়। উত্তেজিত কণ্ঠে শুধোয়, কি সারপ্রাইজ? এখন তো বলা যাবে না ডার্লিং, আগে তোমার ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হোক, তারপর সারপ্রাইজ গিফট পাবে। এত দেরিতে? কোথায় দেরিতে, আর মাত্র 1.5 মাস আছে, তারপরেই তো। শোনো,
আর ঘুমিও না, অলরেডি 9:30 বাজে। আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসো। আর হ্যাঁ, বেশি রাত জেগে পড়বে না, বুঝলে? টপার হবার কোনো দরকার নাই, শুধু পাশ করলেই হবে। পৌশালী সজলের কথায় মুচকি হাসলো। হাসির কারণ সজলের বোকা বোকা ভাবনাগুলো। কারণ সজল তো জানেই না যে সে সারা রাত জেগে পড়েইনি, বরং তার মন্ত্রী মশাইয়ের সাথে প্রেমালাপে ব্যস্ত ছিল। আমোদে গলায় বলল, ঠিক আছে। বাই মাই লাভ। বলেই ফোন কাটলো সজল। মাসের শেষ, কচকচে 500 টাকার মোটা সোটা একখানা বান্ডেল আর সঙ্গে 5 লাখ টাকার একটা চেক হাতে ধরালো কোচিং সেন্টারের কর্তৃপক্ষ অভির হাতে। অভিনন্দন জানিয়ে বলল, তোমাকে অনেক অনেক অভিনন্দন অভিজ্ঞান। তোমার নামটা জানার পর থেকে কোচিং সেন্টারে ছাত্রছাত্রীর ভিড় জমে গিয়েছে। তুমি সত্যিই রেকর্ড ভেঙে দিয়েছো। আজ পর্যন্ত এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই কোচিং সেন্টারের। তুমি তো সেনসেশন হয়ে গিয়েছো অভিজ্ঞান। অভি শুধু মিষ্টি হাসলো। তার যে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি, অনেক স্বপ্ন পূরণ করা বাকি। আজ বিকেলে রেডি হয়ে থাকবে, আমরা বেরোবো। নিজের কলেজ ব্যাগটা গোছাতে গোছাতে অভির কথায় শ্রাবণী থেমে তার দিকে তাকালো। বলল, কোথায় যাব? অভি শ্রাবণীর নাকে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, সারপ্রাইজ বলা যাবে না। বলেই লম্বা ঘাড় বাঁকিয়ে নিচু করে শ্রাবণীর নরম তুলতুলে গালে টুক করে একটা চুমু খেলো। শ্রাবণী অবাক হতে গিয়েও হলো না। আজকাল অভি শ্রাবণীকে বাচ্চাদের মতো করে সব সময় অসময় টুকটাক আদর করে চুমু খায়। এটা এক প্রকার গা সহ হয়ে গেছে শ্রাবণীর। অভি শ্রাবণীর ব্যাগে টিফিনটা ঢোকাতে ঢোকাতেই বলল, আজকে ডিম টোস্ট করে দিয়েছি, পুরোটা শেষ করবে। শ্রাবণী ড্যাব ড্যাব করে তাকালো। এই লোকটা আজকাল একটু বেশি বেশি করে সব সময়। সেদিন হাতে একটুখানি ছ্যাঁকা লেগেছে বলে আগুনের পাশে যেতে দিচ্ছে না কদিন ধরে। নিজের হাতে রান্না করে নিজেও খাচ্ছে, ওকেও খাওয়াচ্ছে। এরপর অভি নিজের টিফিনটা ব্যাগে ভরলো। দুজনে ব্যাগপত্র গোছগাছ করে রওনা হলো নিজেদের গন্তব্যে। শ্রাবণীকে বাস থেকে কলেজ ক্যাম্পাসে নামিয়ে দিয়ে অভি সেই বাসেই চলে গেল কলেজে। বেশ কয়েক সপ্তাহ হয়েছে সায়ন্তন স্যারের রেকমেন্ড করা কলেজে জয়েন করেছে সে। পার্ট টাইম ক্লাস নেয়, বেশ ভালো স্যালারি। ঈশ্বরের কৃপায় টাকা পয়সার আর কোনো অভাব নেই অভির। নিজের আর শ্রাবণীর যাবতীয় খরচ খরচা করে বাড়িতেও পাঠাতে পারছে, আবার হাতেও থাকছে। একজন দায়িত্ববান স্বামী আর ছেলে হিসেবে আর কি চাই। শ্রাবণী কলেজ ক্যাম্পাসে যেয়ে দেখলো চারিদিকে পুলিশের ছড়াছড়ি। ব্যাপারটা কি বোঝার জন্য একটু এগিয়ে গিয়ে একজন সিনিয়র দিদিকে ডেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ক্যাম্পাসে এত পুলিশ কেন? মেয়েটা বলল, মন্ত্রী দেবরাজ সামন্তের পা পড়েছে ক্যাম্পাসে, তাই তো সুরক্ষায় এত পুলিশ পাহারা। শ্রাবণী ফুস করে দম ছাড়লো শুনে। পুলিশি ব্যবস্থা সত্যি যেন শাসক দলের ভৃত্য। যেখানে রাস্তাঘাটে দিনরাত না জানি কত অপকর্ম ঘটিয়ে চলেছে, তার খোঁজ রাখতে এদের কষ্ট হয়। এদিকে দেখো, এক মন্ত্রীর বডিগার্ড হয়ে এসেছে শখানেক পুলিশ। আর না দাঁড়িয়ে থেকে পা বাড়ালো নিজের ক্লাসের দিকে। ভর দুপুরে রবির তেজ বেশ প্রখর। হাতের বোতাম টেপা ফোনে কল এলো অভির। তখন সবে মাত্র ক্লাস শেষ করে বেরিয়েছে শ্রাবণী আর রেনু। রেনু কাঁধের ব্যাগটা আরো একটু ঠেলে ভালো করে কাঁধে উঠিয়ে বলল, শ্রাবণী, আজ একটু আমার সাথে কলেজ স্ট্রিট যাবে? কিছু বই কিনতে হবে। শ্রাবণী হাত দিয়ে ওকে থামিয়ে অভির কল রিসিভ করলো। অভি ও পাশ থেকে বলল, তোমার ক্লাস শেষ? ঠিক আছে, তুমি তাহলে বাড়ি ফিরে যাও। আমার আজ একটু লেট হবে, তবে বিকেলে চলে আসবো, সন্ধ্যায় বেরোবো। ওকে? ওকে। বলে ফোন রেখে রেনুর দিকে তাকিয়ে বলল, আজ আর তোর দাদা নিতে আসবে না, হাতে সময় আছে, চল যাই। রেনু খুশি হলো। তারপর দুই বান্ধবী একসাথে বেরিয়ে পড়লো কলেজ স্ট্রিটের বই কিনতে। কলকাতা কলেজ স্ট্রিট, হাজারো বইয়ের সম্ভার। বিভিন্ন বিখ্যাত লেখক লেখিকার বই থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে বিভিন্ন ভাষায় লেখা বই অনায়াসে পাওয়া যায়। শুধু বই নয়, প্র্যাকটিক্যাল বিষয়ক সরঞ্জামও পাওয়া যায়। তাই তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সবাই কলকাতায় কলেজ স্ট্রিটে ছুটে আসে বই ও লেখাপড়ার সংক্রান্ত জিনিস কিনতে। শ্রাবণী আর রেনু বইয়ের বিভিন্ন লাইব্রেরিগুলো ঘুরছিল আর বই দেখছিল।
এরই মধ্যে হঠাৎ করে প্রতাপ সিভিল ড্রেসে সানগ্লাস আর মাস্ক পরে পাশে এসে দাঁড়ালো। শ্রাবণী লোকের ভিড়ে তা বুঝতে পারল না। বইয়ের দোকানগুলো চিপা গলির দুদিকে, মাঝখান দিয়ে সরু রাস্তা, তারই মধ্যে দিয়ে মানুষের সাথে সাথে পায়ে টানা রিক্সাগুলো যাচ্ছে। হঠাৎ করে একটা রিক্সা শ্রাবণীর একদম কাছে চলে আসতে নিলে প্রতাপ সাথে সাথে শ্রাবণীকে দুবাহুর বন্ধনে আবদ্ধ করে শূন্য উঠিয়ে টেনে নিয়ে এলো দোকানের এক পাশে। এমনভাবে শক্ত করে জাপটে ধরলো যাতে করে শ্রাবণীর পিঠ গিয়ে ঠেকেছে প্রতাপের বুকে। হঠাৎ কারো বাহুবন্ধনে নিজেকে এমন আবদ্ধ অবস্থায় পেয়ে আর ঘটনার পরিপ্রেক্ষিতে এমন পরিস্থিতিতে পড়ে হতভম্ব শ্রাবণী থরথর করে কেঁপে উঠল ভয় মিশ্রিত নোংরা অনুভূতিতে। অনুভব করলো তার বুকে আশ্রয় দেওয়া লোকটার দুরন্ত গতিতে ছুটে চলা হৃৎপিণ্ডের কম্পন। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে তড়িৎ গতিতে প্রতাপের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এমন একটা ঘটনায় রীতিমতো দোকানের চারপাশে লোকজন জড়ো হয়ে গেছে। রেনু ছুটে এসে শ্রাবণীকে ধরে কাঁপতে কাঁপতে বলল, তুই ঠিক আছিস শ্রাবণী? মাথা নাড়িয়ে শ্রাবণী হ্যাঁ জানালো। রেনু তাও চিন্তিত কণ্ঠে বলল, তোর কথাও লাগেনি তো? আবারও মাথা নেড়ে না বোঝালো শ্রাবণী। রেনু প্রতাপের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার, আমার বান্ধবীকে বাঁচানোর জন্য। শ্রাবণীর সাথে সাথে পেছনে ফিরে তাকে বাঁচানো লোকটাকে দেখতে পেছনে ঘুরল। ততক্ষণে প্রতাপ মুখের মাস্ক আর রোদ চশমা খুলে ফেলেছে। শ্রাবণী প্রতাপকে দেখে থমকে গেল। মনে মনে ভাবল, এই লোকটা এখানে কি করছে? তার মানে আমি এই লোকটা ছি। বিড়বিড় করে বলে উঠল, উফ, কি যন্ত্রণা! ক্যাম্পাসের সামনে দাঁড়ানো বাদ দিয়ে এখন পিছু নিয়েছে দেখছি। এরই মধ্যে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিয়ে হাত জোর করে বলতে লাগলো, সরি। রিক্সাওয়ালার মুখ থেকে বাজে একটা ভোটকা গন্ধ বের হতে শ্রাবণী বুঝতে পারলো এ লোক বাজে কিছু খেয়ে এসেছে। রেগে কিছু একটা বলতে যাবে তার আগে প্রতাপ রিক্সাওয়ালার উপর চড়াও হলো। দুহাতে জামার কলার চেপে ধরে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল হাড় বার করা শীর্ণ লোকটার গালে। গালি দিয়ে বলল, शाला मादर, आँख नहीं है तेरे सर पे। मैडम को अभी लोग जाती तो বলে আরো দুঘা বসিয়ে দিল গালে। নেশাখোর রিক্সাওয়ালা মার খেয়ে বারবার ক্ষমা চাইতে লাগলো। শ্রাবণী এসব দেখে কোনো কিছু না বলে রেনুর হাত ধরে ভিড় ঠেলে বেরিয়ে এলো বাইরে। রাগে মাথা ফেটে যাচ্ছে শ্রাবণীর, সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, তবে ভয়ে নয়, ঘৃণায়। লোকটার চাহনি দেখলে শ্রাবণীর ভেতর কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়, যা একদম ভালো না, একদমই না। রেনুকে বলল, আমি বাড়ি ফিরে যাচ্ছি, তোর আরো কিছু কেনার থাকলে একাই কেন। না না, আমার আর কিছু কেনার নেই। ইমতিয়াজ, ছেলেপেলেদের ভালো করে বুঝিয়ে দে, এবারের ইলেকশনে গতবারের চেয়েও বেশি মেজরিটি যেন আমাদের পার্টি পায়। গোটা ইউনিভার্সিটির ছাত্র সংগঠন আমাদের হওয়া চাই, বিরোধীদের হাতে যেন একটা সিটও না যায়, সেদিকে খেয়াল রাখবি। আরো কিছু আনুষঙ্গিক কথা বলে দেবরাজ সামন্ত বেরিয়ে এলো ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে। সাদা পাঞ্জাবির পকেটে মুঠোফোন নিঃশব্দে কেঁপে চলেছে বহুক্ষণ ধরে। বার করতে দেখতে পেল স্ক্রিনে দুটো লাল রঙের লাভ ভেসে উঠেছে। ঠোঁট ছড়িয়ে বাঁকা হাসলো দেবরাজ সামন্ত, তারপর কল রিসিভ করে কানে দিয়ে বলল, তোমার জন্য কথা বলে নিয়েছি সোনা, সিট কনফার্ম হয়ে গেছে, শুধু রেজাল্ট আউট হলে ডাইরেক্ট ভর্তি। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, থ্যাঙ্কস। শ্রাবণী বাড়ি ফিরে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেল। গায়ের সালোয়ার খুলে বালতিতে ভিজিয়ে দিয়ে দিল। জালিতে সাবান মাখিয়ে খোলা শরীরে অনবরত ডলতে শুরু করলো। বেশ অনেকক্ষণ ধরে মনের আশ মিটিয়ে স্নান করে বেরিয়ে এলো সর্বাঙ্গে গামছা জড়িয়ে। ঘরে ঢুকে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অতিরিক্ত জলে ভিজে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সাবান দিয়ে ডলতে ডলতে হলুদ বরণ ত্বকে লালাভ বর্ণ ছড়িয়ে পড়েছে। চোখ দুটো বন্ধ করতে তখনকার সেই ঘটনাটা মনে পড়ল। সাথে সাথে আবার শরীর জ্বলতে শুরু করলো ঘৃণায়। শ্রাবণী পাগলের মতো দুহাতে খামচে ধরল নিজের শরীরটা। মনে হচ্ছিল খাবলে খুবলে শরীরের উপর অংশটা টেনে টুনে ছিঁড়ে ফেলতে, যেখানে প্রতাপের স্পর্শ লেগেছে। দু চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল তপ্ত তরল বিন্দু। হাঁটু মোড়ে বসে পড়ল ফ্লোরে। আজ পর্যন্ত এমন বাজে অনুভূতি কখনো জাগেনি মনে। ইচ্ছে হচ্ছিল দৌড়ে ছুটে গিয়ে অভির উষ্ণ বুকে আশ্রয় নিতে। নিজেকে সামলাতে তাড়াতাড়ি চোখের জল মুছে এদিক ওদিক তাকালো।
কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেয়ে উঠে দাঁড়ালো। অভির একটা শার্ট আলনা থেকে নামিয়ে এনে নাকে চেপে ধরলো। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টানতে ঘানেন্দ্রিয় দিয়ে অভির গায়ের গন্ধ প্রবেশ করলো মস্তিষ্কে। ভীষণ শান্তি অনুভূত হলো তার। সাথে সাথে গামছা খুলে ফেলে দিয়ে শার্টটা গায়ে পরে দুহাতে নিজেকে জড়িয়ে ধরলো শ্রাবণী। আহ, খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন মনের আনাচে কানাচে ছড়িয়ে পড়া অপবিত্র ভাবনাগুলো আস্তে আস্তে শুষে নিচ্ছে কোনো এক অজানা পবিত্র শক্তি। তখন সময়টা বিকেল গড়িয়ে গেছে। অভি হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলো ভাড়া বাড়িতে। শ্রাবণীর জন্য একটা নতুন ড্রেস কিনেছে আজকের বিশেষ দিনের জন্য। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর শ্রাবণী দরজা খুলে দিল। অভি শ্রাবণীকে শুধু মাত্র একটা শার্ট জড়িয়ে এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। পেছনে ঘুরে শ্রাবণীকে খানিক অস্বাভাবিক দেখে চিন্তিত হয়ে কিছু বলতে যাবে, তার আগে শ্রাবণী আছড়ে পড়ল অভির বুকে। শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। অভি হাতের প্যাকেটটা নিচে রেখে তাড়াতাড়ি শ্রাবণীকে বুকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার পাগলিটার? শ্রাবণী অভির বুকে মুখ গুজে ফোপাতে ফোপাতে বলল, কিছু না। তাহলে এভাবে কাছে কেন? কেউ কি কিছু বলেছে? না। তাহলে এভাবে রয়েছো কেন? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, আমাকে সবটা খুলে বলো। শ্রাবণী আর অভি দুজন দুজনের কাছে আজকাল কোনো কথা যেমন লুকিয়ে রাখে না, ঠিক তেমনি মিথ্যেও বলে না। তাই আস্তে আস্তে সবটাই জানালো সে অভিকে। অভি সবটুকু শুনে শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, উনি হয়তো তোমাকে বাঁচানোর জন্য ছুঁয়েছে, এতে এতটা খারাপ ভাবার মতো কিছু হয়নি। তাছাড়া ওখানে অন্য কেউ থাকলেও হয়তো উনি ওভাবেই সাহায্য করতেন। মন খারাপ করো না সোনা। শ্রাবণী কিছুটা শান্ত হয়ে অভির বুকে মুখ গুজে ফোপাতে লাগলো, কিন্তু শান্ত হতে পারল না অভি। ওর কপালে বড়সড় চিন্তার ভাঁজ পড়ল। তবে এই মুহূর্তে শ্রাবণীকে নিয়ে বাইরে যেতে হবে, আবার ওর মনটাও ভালো করতে হবে ভেবে পরিবেশটা বদলাতে হবে বলে উঠল, ওহ ওয়াও, আমার শার্ট পরে তোমাকে তো ভীষণ হট লাগছে সোনা। আমার বউটা যে এতটা হট আর সে এতক্ষণ তো খেয়াল করে দেখিনি। বলেই শ্রাবণীর ফর্সা নগ্ন পায়ে হাত বোলাতে শুরু করলো। শ্রাবণী সম্বিত ফিরে পেতে লজ্জায় একাকার হয়ে গেল। চোখ বন্ধ করে জিভ কাটলো। ইস, এতক্ষণ খেয়াল করেনি সে কি অবস্থায় আছে। তাড়াতাড়ি অভির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। পেছনে ঘুরে দৌড় দিল বাথরুমের দিকে। অভি শ্রাবণীর অবস্থা দেখে ঠোঁট ছড়িয়ে হাসলো। শয়তানি হাসি দিয়ে বলল, লুকিয়ে কি লাভ? সব আমার আগে থেকেই দেখা। তোমার ডান পায়ের থাইয়ের উপরের কালো তিল জোড়া। শ্রাবণী লজ্জায় লাল হয়ে পালিয়ে যেতে অভির তীক্ষ্ণ মস্তিষ্ক সচল হয়ে উঠল। বুদ্ধিদীপ্ত চোখ দুটোতে খেলে গেল আগত তাণ্ডবের অগ্রিম পূর্বাভাস। বিরাজ ফোন টিপতে টিপতে ব্রেকফাস্ট করতে বসতেই প্লেটে দুটো জ্যাম লাগানো স্যান্ডউইচ আর একটা পাকা কলা দিয়ে এগিয়ে দিল পিয়ালি। বিরাজ এক নজর তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? এগুলো কি? কেন ব্রেকফাস্ট? বিগত 1 মাস ধরে ব্রেকফাস্ট আর ডিনারে সেম একই খাবার। ওয়াও, জাস্ট অ্যামেজিং। তো আমি কি করব? আগেই তো বলেছি আমি রান্না করতে পারি না। আর ঘরের কাজগুলো বুঝি খুব ভালো পারো। আচ্ছা, তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? শুধু নিজের স্রোত আয়নায় দেখা ছাড়া? বিরাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সব কথায় আমার মা বাবাকে কেন টানাটানি করো? তো কাকে টানবো? এরকম একটা নিষ্কর্মা মেয়েকে নিয়ে তো তোমার বাবা মায়ের গর্বের অন্ত নেই। বিয়ের সময় কত ভালো ভালো কথা বলেছিল, আর এখন তো দেখছি সবই ভুয়ো, ব্লাডি ফেক। বিরাজ বিরাজ এক নজর তাকিয়ে থেকে বলল। বিরাজ ডাইনিং টেবিল থেকে প্লেটটা ছুঁড়ে মাটিতে ফেলতে ঠাস করে ভেঙে সারা ফ্লোরে ছড়িয়ে পড়ল, যা দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল পিয়ালির। ভয়ঙ্কর দৃষ্টিতে পিয়ালির দিকে এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল, শাট আপ! জাস্ট আর একটা জোরে আওয়াজ বের হলে এই গলা ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দেব। আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে গলার জোর দেখাবে। বলেই বিরাজ ঘরে গিয়ে বাইরে যাবার জন্য তৈরি হয়ে নিল। দরজা খুলে বেরিয়ে যাবার সময় বলে গেল, আমি যেন এসে দেখি গোটা ফ্ল্যাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো গাছানো আছে, না হলে কিন্তু। বলে আঙ্গুল তুলে দেখিয়ে বেরিয়ে গেল। পিয়ালি ছলছল নয়নে তাকিয়ে রইল বিরাজের যাওয়ার দিকে। রাগে হিসিয়ে নিজের প্লেটটাও ধাক্কা দিয়ে সরিয়ে
ফোন করলো মায়ের কাছে। আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ, বলা যাবে না। আর একটু অপেক্ষা করো, তারপর সব জানতে পারবে। হাজারবার জিজ্ঞেস করেও কোনো সঠিক উত্তর অভির কাছ থেকে না পেয়ে মুখ গোমড়া করে অটোরিকশাতে চুপ করে বসে রইল শ্রাবণী। সন্ধ্যার ঘন অন্ধকারে ছেয়ে গেছে প্রকৃতি। আজ আকাশে একটুও বাদল নেই। মহাকাশের বুকে উজ্জ্বল চাঁদ উঠেছে, হাজারো তারারা জোনাকির মতো ছড়িয়ে। মিটমিট করে আলো ছড়াচ্ছে ধরণীতে। এদিকে কলকাতা শহরে যানজট পেরিয়ে এগিয়ে চলেছে তাদের 3 চাকার অটোরিকশা। বেশ অনেকক্ষণ পর অটো এসে থামলো একটা রাস্তার মোড়ে। অভি শ্রাবণী দুজনেই নামলো সেখানে। অভি ভাড়া মিটিয়ে দিতে অটো বেরিয়ে গেল। শ্রাবণী বিস্মিত চোখ মেলে দেখতে লাগলো আশপাশ। মনে হলো কোনো কলোনিতে এসেছে। চারিদিকে উঁচু উঁচু দোতলা 3 তলা বাড়ি, উঁচু উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, তাতে আবার বড় বড় লোহার গেট। বাইরে থেকে বাড়ির ভেতরে তেমন কিছু দেখা যায় না। শ্রাবণীর এমন চঞ্চল দৃষ্টি দেখে অভি ওর হাতটা ধরলো, বলল, আমরা এখন একটা বাড়িতে যাব, ওটা আমার সেকেন্ড হোম বলতে পারো। ওখানে চলো, বাকিটা পরে বলছি। অভি শ্রাবণীর হাত ধরে কয়েকটা বাড়ি পেছনে ফেলে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিরাট বড় 3 তলা বাড়ি। শ্রাবণী মাথা উঁচু করে দেখতে লাগলো বাড়িটা। গেটের সামনে দারোয়ান দাঁড়িয়েছিল। অভিকে দেখা মাত্রই চিনতে পেরে বলল, আরে অভি দাদা, তুমি এতদিন পর ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো কানাই কাকা? এই তো ভালোই। তুমি দাঁড়িয়ে কেন? ভিতরে এসো, আমি ম্যাডামকে জানাচ্ছি। বলেই ইন্টারকমে কল করে অভির কথা জানালো। অভি শ্রাবণীর হাত ধরে ভেতরে ঢুকতেই বাড়ির সদর দরজা দিয়ে একজন মাঝবয়সী মহিলা ছুটে এলেন। পেছন পেছন ছুটে এলো আর একজন মাঝবয়সী মহিলা। অভি সেই মাঝবয়সী মহিলাকে দেখতে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, সাথে পেছনে আসা মহিলাকেও। সহস্যে বলল, কেমন আছো আন্টি? তোমার শরীর খারাপ নাকি? কেমন রোগা রোগা লাগছে। থাক, তোর আর কষ্ট করে আমার খোঁজ নিতে হবে না। কলকাতায় এসেছি 2 মাস হয়ে গেল, অথচ আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। সরি আন্টি, আসলে আমি... থাক, আর অজুহাত দেখাতে হবে না। সর দেখি, যাকে দেখবো বলে অধীর অপেক্ষায় বসেছিলাম, সে কই? বলেই মহিলাটা অভির পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সাদা লালের মিশ্রণে আনারকলি চুড়িদার পরা মেয়েটার দিকে তাকালো। অভির দিকে তাকিয়ে বলল, এই নাকি সে? অভি মাথা নেড়ে সম্মতি জানিয়ে শ্রাবণীকে পেছন থেকে সামনে এসে দাঁড় করালো। আন্টি, এ হলো শ্রাবণী, আমার মিসেস। মহিলাটা শ্রাবণীকে এক হাতে জড়িয়ে ধরে বলল, থাক, তোকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, আমরা সবাই মিলে পরিচয় হয়ে নিচ্ছি। এই নিশি, দেখো কি মিষ্টি মেয়ে, তাই না? বলে থুতনিতে চুমু খেলো। নিশি নামের মহিলাটা শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, হ্যাঁ গো মেধাদি, সত্যিই কি মিষ্টি চেহারা, একদম ঠিক বলেছ। মা, তুমি বাপিকে চিনো? শ্রাবণী দুদিকে মাথা নাড়ালো, মানে চেনে না। তখন মহিলাটা বলল, আরে বাবা, যে কর্তব্যের জন্য আজ তোমার আর অভির বিয়ে হলো, সেই রামপাঠার মা আমি। আর আমি ওর সাগরের, মানে অমিতের বাবা মা। এবার আস্তে আস্তে শ্রাবণীর বোধগম্য হলো এরা কারা। তারপর আস্তে আস্তে সবাই ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকে অভি অমিত বাপি এদের কথা জিজ্ঞেস করতে বাপির মা বললেন, আরে আর বলিস না, সেই সন্ধ্যা থেকে 3টেতে মিলে উপরে কি যে করছে ঈশ্বর জানেন। 3টে মানে? কেন, মৃদুলকে কি ভুলে গেলি নাকি? তুই আসবি শুনে সেও চলে এসেছে। আচ্ছা, তাহলে আমিও ওদের কাছে যাচ্ছি, ও তোমাদের কাছে থাক। শ্রাবণী অভি চলে যেতে অপরিচিত লোকের সামনে ভয়ে অস্বস্তিতে একদম চুপসে গেল। কিন্তু বাপির মা মিসেস মেধা দেবী আর অমিতের মা মিসেস নিশে দেবী শ্রাবণীকে পেয়ে এত সুন্দর করে গল্প শুরু করলেন যে কিছুক্ষণের মধ্যে সবার সাথে একদম মিশে গেল। তারপর একে একে শুরু হলো আড্ডা দেওয়া। অমিতের মাও ভীষণ মিশুক আর রসিকও। অভি, মৃদুল, অমিত আর বাপি সেই কলেজ জীবনের এক একটা মজার ঘটনা বলছেন আর ঘরশুদ্ধ সকলে মিলে হাসাহাসি করছে। বেশ অনেকক্ষণ পর বাপি অমিত নিচে নেমে এলো। শ্রাবণীকে দেখে হেসে বলল, কেমন আছো বোন? শ্রাবণী ওদের দেখে চিনতে পারলো। এই দুজনই তো ওকে মুখে কাপড় চাপা দিয়ে নাকে রুমাল শুকিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে গিয়েছিল পিয়ালির বিয়ের দিন সন্ধ্যায়। তারপর ভোর রাতে যখন জ্ঞান ফেরে
তখন দেখে একটা ঘরের মেঝেতে হাত পা অবস্থায় পড়ে আছে। তার কিছুক্ষণ পরে হন্তদন্ত হয়ে অভি সমেত এই দুজনই ঘরে প্রবেশ করে। হাত পায়ের বাঁধন খুলে মুখের কাপড় সরিয়ে যখন দেখতে পায় পিয়ালির জায়গায় ওর বোন চলে এসেছে, তখন বারবার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। বোন বোন বলে মুখে ফেনা উঠিয়ে ফেলতে থাকে। ইস, কি ভয়টাই না পেয়েছিল সেদিন, তা মনে করতে শ্রাবণীর আজও পিলে চমকে ওঠে। সেদিনও অভিকে দেখে এক প্রকার ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল সে। আশ্রয় নিয়েছিল মানুষটার বুকে। কে জানতো ওই ঘটনার পর সে ওই মানুষটার সাথে চিরদিনের মতো জড়িয়ে যাবে, আবদ্ধ হবে বিবাহ নামক পবিত্র বন্ধনে। তারপর এক সময় মানুষটার পাগল করা ভালোবাসার বৃষ্টিতে নিজেকে সিক্ত করবে প্রতিনিয়ত। ভাবতেই অধর কোণ খেলে গেল মিষ্টি হাসির রেশ। বাপি আর অমিত শ্রাবণীকে হাসতে দেখে ভাবল ওদের দেখে হেসে প্রতিক্রিয়া দেখাচ্ছে। বাপি হঠাৎ শ্রাবণীর সামনে এসে কান ধরে বলল, সরি বোন, আমি আসলেই একটা গাধা, মাথা মোটা। সেদিন অভির হয়ে প্রতিশোধ তুলতে ওই কাজ করেছিলাম। বুঝতে পারিনি তোমাদের সাথে এমন একটা বাজে ঘটনা ঘটে যাবে। হ্যাঁ বোন, আমাদের নিজের বড় দাদা মনে করে ক্ষমা করে দাও। ঠিক তখনই উপর থেকে নিচে নেমে এলো মৃদুল আর অভি। অভি নিচে এসে বাপি আর অমিতের কাঁধে হাত রেখে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, তোদের ক্ষমা চাইতে হবে না, বরং উল্টো তোদের থ্যাঙ্কস জানাচ্ছি ভাই, আমার জীবনে এত সুন্দর একটা মিষ্টি ঘটনা ঘটানোর জন্য। অভির কথায় শ্রাবণী লজ্জায় লাল হয়ে মুখ লুকালো মেধাদেবীর আড়ালে। সাথে সাথে মৃদুল অভির কাঁধ চাপড়ে বলল, আই এম প্রাউড অফ ইউ বন্ধু। ওয়েল কাকিমা, আমাদের সব সাজগোজ রেডি, চলো উপরে যাওয়া যাক। সবাই আস্তে আস্তে 3 তলার ছাদে উঠতেই পেছন থেকে বাপি আলো জ্বেলে দিল। গোটা ছাদ রং বেরঙের বেলুন আর ফেরি লাইট দিয়ে সাজানো। শ্রাবণী সেখানে পৌঁছতেই সামনে হ্যাপি বার্থডে শ্রাবণী লেখা দেখে চমকে উঠল। মিসেস মেধা শ্রাবণীকে নিয়ে টেবিলে রাখা রেড ভেলভেট কেকের সামনে এনে দাঁড় করিয়ে বললেন, তোমার কাছে এই দুটো গাধা ক্ষমা চাইতে এই আয়োজন করেছে। শ্রাবণী মা, তুমি এদের ক্ষমা করে দাও। অমিত আর বাপিও একই সুরে সুর মিলিয়ে বলল, হ্যাঁ বোন, আমাদের ক্ষমা করো। আমাদের তো নিজের বোন নেই, তাই সেদিন থেকেই তোমাকে নিজের বোনের চোখে দেখি। যেদিন তোমার সাথে ভুল করে এত বড় একটা অন্যায় কাজ করেছিলাম, সেদিন থেকেই। শ্রাবণী অভির দিকে আর চোখে তাকালো। অভির চোখের ইশারায় ক্ষমা করে দিতে বলল। শ্রাবণী অভির ইশারা বুঝে মিষ্টি হেসে বলল, ইটস ওকে দাদা ভাইরা, আমি এসব অনেক আগেই ভুলে গেছি। তাছাড়া যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। সেদিন তোমরা আমাকে নিয়ে গেছিলে বলেই হয়তো এত সহজে এই মানুষটাকে আমি আমার জীবনে পেয়েছি। ধন্যবাদ। বাপি আর অমিতের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তারপরই সবাই মিলে সেলিব্রেট করলো শ্রাবণীর জন্মদিনের অনুষ্ঠান। হই হই করে কাটলো, কেক কাটা হলো, বেলুন ফাটানো হলো, এমনকি কেকে ক্রিম মাখিয়ে 4 বন্ধু একে অপরকে ভূতও বানালো। চারিদিকে ছড়িয়ে পড়লো হাসি আনন্দের ফোয়ারা। এরপর হলো জম্পেশ খাওয়া দাওয়া। মিসেস মেধা আর মিসেস নিশি উপহারও দিলেন। ভীষণ হাসি আনন্দে কাটলো মুহূর্তটুকু। শ্রাবণীর দুচোখ ছলছল করে উঠল বহুদিন পর আজ নিজের জন্মদিন অনুষ্ঠান পালন করে। মনে পড়ল বাবা বেঁচে থাকতে ঠিক এইভাবেই রঙিন বেলুন, মরিচবাতি, কেক ইত্যাদি সামগ্রী সাজিয়ে ওর জন্মদিন পালন করত। আজ প্রায় 5টা বছর পর এত সুন্দর করে কেউ ওর জন্মদিন পালন করলো। সবার আড়ালে চোখের জল মুছে আপ্লুত নয়নে অভির দিকে তাকিয়ে মনে মনে বলল, থ্যাংক ইউ অভি, আমার জীবনে এসে এভাবে সব কিছু রঙিন করে দেওয়ার জন্য।